আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। এখন কিন্তু প্রচুর গরম। গরমের মধ্যে একটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার আছে। দেখা যায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হলে কেউ হয়তো কোনোদিন খাননি বা দেখেননি এরকম চট্টগ্রামের মানুষ আছে, সেটা আমি জানি। এটা বলার কারণ হচ্ছে গতকালকে একটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার আমার চোখে পড়েছে, যেটা নাকি চট্টগ্রামের মধ্যে মহরমের দিনে করা হয়। কলা দিয়ে, পোলাও চাল দিয়ে, এরপর কি গুড় দিয়ে বিভিন্ন রকম হাতে মাখিয়ে এটা কিভাবে একটা খাবার তৈরি করে, এটা নাকি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার। বিশ্বাস করেন ভাই, আমি চট্টগ্রামের মেয়ে হয়ে আমি জীবনে এই খাবার চোখেও দেখি নাই, কথাও শুনি নাই, বা কেউ বানিয়েছে এরকম দেখিও নাই, খাইও নাই। এটা একটা খাবার, এটার একটা নাম দিয়েছেন ওনারা, এটা আমার এখন মনে আসছে না। এটা নাকি মহরমের দিন করা হয়, তবে আমি জীবনে এটা কোনোদিন খাইও নাই, দেখিও নাই। সেই কারণে বললাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হলো। চট্টগ্রামে অনেক মানুষরা কিন্তু কোনোদিন খান নাই, দেখেন নাই, বা নামও শুনেন নাই, এরকম আছে। এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার বলছি। আমাদের পরিবারে কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে মধুভাত চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার বলতে পারেন। মধুভাত এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেন। এটা হচ্ছে গ্রীষ্ম মাসে বানানো হয়, প্রচুর গরম যখন পড়ে জ্বালা চাল, এরপর বিনি চাল, পোলাও চাল মিক্স করে এই ভাতটা রান্না করে এরপর জ্বালা চালটা ব্লেন্ড করে বানানো হয়। এটা গত বছরও আমি বানিয়েছি, তখন আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম। তখনও কিন্তু অনেকে বলেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার আপনারা কোনোদিন হয়তো কেউ কেউ খান নাই, তাই বলে দিলাম। তো আজকে আমি বানিয়েছি, আমি আমার আশেপাশে যারা আছে তাদেরকে দিয়েছি, সবাই খেয়েছি। অনেক বেশি মজা হয়েছে, গরমে তো এটা অনেক বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে একদম সকাল, সবাই ঘুম থেকে উঠেছি আজকে একদম সকালে। তাসিদ্দ হাই স্কুলে যাওয়ার পর হঠাৎ বেল দিল, দেখলাম আমার আব্বু এসেছে। তো আব্বু হচ্ছে আসার সময় কাঁঠাল নিয়ে এসেছে। এই কাঁঠালটা অনেক বেশি মজা ছিল। কুশগুলো একটু ছোটো হলে কি হবে, অনেকগুলো কুশ হয়েছে, কাঁঠাল হয়েছে। তো সকালে নাস্তা করে নিলাম কাঁঠাল দিয়ে, আমার বাবার আনা কাঁঠাল দিয়ে। তো আজকে হচ্ছে আমার ফুফাতো বোনের গায়ে হলুদ। তো মূলত গায়ে হলুদটা করছিল মানে ছেলে পক্ষে, ছেলেরাই কিন্তু গায়ে হলুদের অ্যারেঞ্জটা করেছে। তো ওখানে আমার ফুফিদের সবাইকে ইনভাইট করেছে, এমনকি কনে সহ একসাথে ওরা গায়ে হলুদটা করবে। তো কয়েকদিনের ব্লগ একসাথে শেয়ার করে দিয়েছি। এখন দেখা যাচ্ছে ব্লগ খুবই কম বানানো হয়, দেখা যায় একটু ব্যস্ততার মধ্যে যখন আমার সময় কাটে তখন আমি একদম ভিডিও করতে ভুলে যাই। সেই কারণে আজকের ভিডিওগুলো অনেকগুলো দোহা করেছে, নুসাইবা করেছে, আমি কিন্তু করি নাই, একদমই করি নাই। আজকে আমার সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। আজকে টোটাল আমার 5টা কেকের অর্ডার ছিল, 4টা ডেলিভারি করেছি, 5টা হচ্ছে এটা আমার ফুফাতো বোনের গায়ে হলুদের জন্য ফুফি অর্ডার করে রেখেছেন। তো এই কেকটা আমি বানিয়ে রেখেছি ফ্রিজে, আমার জায়গাই ছিল না। তো আমি লাস্টে কেকের ডিজাইনটা করেছি, আমি রেডি হওয়ার পরও আমি কেকের ডিজাইনটা করেছি। এদিকে তো ফুফি ফোন করে যাচ্ছে কখন আসবি তোরা, কখন আসবি, রাত বেজে গিয়েছে 9টা। তো ওনারা 8টার দিকে অনুষ্ঠানটা শুরু করবে বলেছে, ওনারা আগেই চলে এসেছে, তো আমি আসতে একটু লেট করেছি। আজকে হচ্ছে আমার বোনরা আমার সাথে চিটিং করেছে, ওরা বলেছিল ওরা গায়ে হলুদের শাড়ি পরবে। তো ওদের কথা মতো আমি আজকে যেহেতু সারাদিন একটু ব্যস্ত ছিলাম, আমি ওদের সাথে আর সারাদিন কন্ট্যাক্ট হয় নাই যে তোরা কি পরবি। তো ওরা বলেছিল গায়ে হলুদ যেহেতু ওরা শাড়ি পরবে, তো ওদের কথা মতো আমিও তো সেম শাড়ি পরে আসলাম। শাড়ি পরা যে এত বেশি প্যারা, শাড়ির সাথে ম্যাচিং করা, আমি কোনো কিছুই করি নাই। যেহেতু ঈদের সময় শাড়ি নিয়েছিলাম, এটা একটু গায়ে হলুদের সাথে যাচ্ছে, অলিভ কালারের সিমিলার একটা কালার, গোল্ডেন কালার, ওই যে সীমার বা এই ধরনের শাড়ি একটা নিয়েছিলাম আমি ঈদের সময়। তো চিন্তা করলাম এটা যেহেতু মেহেন্দি গায়ে হলুদ, তো আমার ফুফাতো বোনও জলপাই কালারের শাড়ি পরবে, তো চিন্তা করলাম এটা পরে যাই। ওমা এসে দেখে এদেরকে, আমার বোনদেরকে, ওরা কেউই শাড়ি পরে নাই। তো আমি তো ওদেরকে দেখে মন খারাপ, যে তোরা বলেছিলি শাড়ি পরবি, ভাবি তো বোরকা পরে এসেছে। নয়তো আমি বোরকা একটা গায়ের মধ্যে দিয়ে চলে আসলাম। সারাদিন এত ব্যস্ত ছিলাম, এত ক্লান্ত লেগেছিল আমার। যাই হোক, শাড়ি একটা পরে, হিজাব একটা পরে চলে আসলাম, যেহেতু গায়ে হলো। তার আমাদের বাসা থেকে বেশি দূরে না এই ক্লাবটা ছিল, চকবাজারে। তো এই তো এদিকে দেখেন আয়াস আর তাওরা তো অনেক বেশি নাচানাচি করছিল, এতই বেশি সাউন্ড ছিল ডিজেল, আমার একদম হার্টবিট কাঁপুনি শুরু হয়ে গিয়েছিল, এত বেশি সাউন্ড দিয়েছে ওনারা।
মিউজিক রাখতে পারলাম না, কপিরাইট চলে আসবে, আমার ভিডিওটা আর পাবলিশ করতে পারবো না। সেই কারণে আদৌ জানি না এই মিউজিকের কারণে আমার ভিডিওটা হয়তো কপিরাইট চলে আসতে পারে, হয় তখন দেখা যাবে আমার ভিডিওটা ডিলিট করে দিতে হবে। এখন দেখা যাচ্ছে ফেসবুকও অনেক বেশি কপিরাইট আসতেছে, দেখা যায় রিলস ভিডিওতে আপনি যখন একটা মিউজিক দিবেন তখন কপিরাইট চলে আসে, এটা তখন আবার ডিলিট করে দিতে হয়। তো এদিকে আমাদের বাচ্চারা সবাই বসে গিয়েছে, ওরা তো কেক দেখে চাচ্ছে কেকটা কেটে ফেলবে। তো এটা যেহেতু বর আর কনে একসাথে কাটবে, ও দেখা যায় গায়ে হলুদে বর কনে একসাথে কিন্তু হলুদ করলে অনেক বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে, অনুষ্ঠানটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো অনেক বেশি সাউন্ড ছিল, আমার এত বেশি ভালোও লাগছিল না। তো আমি আসার পর খেয়েছি। তো আমার বোন অরিন, এরপর অরিনের শাশুড়ি মিহি, এরপর ভাবি মেরিন নরিন এসেছে অনেক দেরিতে, ওরা এসেছিল প্রায় 11টার কাছাকাছি হয়ে যাচ্ছে, 10:30 বাজার পরে এসেছে। তো এদিকেও গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করে দিয়েছে ওনারা হচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করেছিল যে সবার খাওয়া দাওয়া শেষ হলে সবাই যখন আসবে তখন স্টেজে উঠবে সবাইকে নিয়ে। তো কনের ভাই বোন ভাবি, এরপর আমার ফুফি, আমার হচ্ছে ফুফা নাই, ফুফা মারা গিয়েছেন। তো সবাই সবার ফ্যামিলিকে নিয়ে উঠবেন, ছেলে ফ্যামিলি, এরপর কনের ফ্যামিলি, দুই ফ্যামিলি একসাথে উঠে ওনারা ফার্স্টেই কেকটা কেটেছেন আর কি। তো এইদিকে বাচ্চারা তো অনেক বেশি খুশি। তো আজকে অনেক দিন পর হচ্ছে আমাদের ফ্যামিলিতে একটা বিয়ে হচ্ছে। এই যে আমি প্রাইভেসির জন্য সবাই দেখা যায় ভিডিওর মধ্যে আসতে চান না অনেক, তো সেই কারণে আমি কোনো অনুষ্ঠানে গেলে, এমনকি আমার বাসায় বিভিন্ন রকম গেস্ট আসে, এরপর কোনো অনুষ্ঠানে গেলে আমি একদমই ভিডিও করি না। আমি এতজনের পারমিশনও চাই না, কোনো দিন বলি না যে আমি ব্লগ ভিডিওর মধ্যে দিব, আমি কি একটু ভিডিও করব, এটাও জিজ্ঞেস করি না। আমি এটা মনে করি না যে এটা ভিডিও করে আমার ব্লগের মধ্যে দিই কিছু ভিউ হবে। অনেক মানুষ মনে করে যে এখানে ভিডিওটা দিলে ভিউ হলে লাখ লাখ টাকা ইনকাম হয়ে যায়, আসলে কিন্তু না, এই জিনিসটা কিন্তু আত্মীয় স্বজনরা বেশি করে। ওনারা মনে করে এই ভিডিওটা আমি ব্লগে আপলোড দিলে আমার অনেক টাকা চলে আসবে, আসলে কিন্তু না। ইউটিউবের টাকা দিয়ে মনে হয় আমার 2 দিনের খরচ চলবে না, এরকম আর কি, আপনারা একটু আইডিয়া করে নেন। ইউটিউব কিন্তু আগের মতো এরকম ডলারটা দেন আর কি, ভিউ কমে গিয়েছে, ভিউ রিচ কমে গিয়েছে, এরপর ভিউ হলেও কিন্তু এরকম আগের মতো টাকা দেন না। আর টাকা আসলেও ডলারে, $100 কিন্তু ওনারা প্রায় $30 কেটে নেয়। আগে কিন্তু এটা হতো না, এখন নতুন করে কিন্তু আইন করেছে, $100 যদি আপনার অ্যাকাউন্টে জমা হয় এটা থেকে $30 ওনারা কেটে নেবে ট্যাক্স হিসাবে। যাই হোক, তো আমি ইউটিউবের ভিডিওগুলো এত বেশি সিরিয়াসও নিই না, এটা আমি শখ করে চ্যানেলটা ওপেন করেছিলাম। মাসাল্লাহ আসে, মাঝে মাঝে আমার ডলার আসে, তো এটা নিয়ে কোনো আফসোস নাই। তো মাঝে মাঝে ইচ্ছে করলে ভিডিও একটা বানাই, এটা শেয়ার করি। আমার ডেইলি লাইফ কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিই না, আমি কত কাজ করি, কোথায় যাই, কী করি, বা আমার বাসায় কে আসছে, আমি কোথায় যাচ্ছি। তো আমাকে আর নুসাইবার বাবুও বলে যে অনেক দিন তো ইউটিউবে ভিডিও দিচ্ছ, আস্তে আস্তে প্রাইভেসিটা মেনটেন করো, সব কিছু পাবলিশ করার দরকার নাই, যেহেতু বাচ্চারাও আস্তে আস্তে বড় হচ্ছে, ওদেরও নিজেদের একটা প্রাইভেসি থাকতে পারে। তো আমি চিন্তা করলাম যাক, সমস্যা নাই, যেহেতু আমার ইউটিউবের একটা চ্যানেল খোলার মূল ছিল, আমি একটা নিজে কিছু করব, বিজনেস করব, বা ইউটিউবে ভিডিও দিব, ফেসবুকে ভিডিও দিব, ওখান থেকে আমাকে সবাই চিনবে, জানবে, একটা বিশ্বাস অর্জন হবে, আমি একটা বিজনেস করব, সবাই আমার ওখান থেকে আমাকে অর্ডার দিবে। তো যে কোনো আপনি হুট করে কিন্তু একটা পেজ খুলে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন না, আপনাকে কয়জনে চিনবে। তো সেই কারণে কিন্তু আমার ইউটিউবে ব্লগিং করাটা শুরু হয়েছিল। আগে প্রচুর ভিডিও দিতাম, এখন কিন্তু সময় হয়ে উঠছে না, যেহেতু বাচ্চারাও পড়ালেখার চাপ থাকে, আমার সংসারেরও অনেক চাপ বেড়ে গিয়েছে, একা হাতে কিন্তু এত কিছু করা পসিবল না। তবু আমি মাঝে মাঝে চেষ্টা করি একটু অ্যাক্টিভ থাকার, এই আর কি। তো এটা হচ্ছে পরের দিন, গতকালকে তো গায়ে হলুদ ছিল রাতে, পরের দিন রাতেই হচ্ছে বিয়ের অনুষ্ঠানটা ছিল আমাদের বাসার খুবই কাছে, বহদ্দারহাটে এই কনভেনশন হলটা ছিল। এই হলে কিন্তু কিছুদিন আগে আমার ননাসের ছেলে বিয়ে হয়েছিল, তখন ক্লাবটা আমার এত বেশি ভালো লাগে নাই, অনেক কিছু দেখা যায় ডেকোরেশনের উপরও কিন্তু ডিপেন্ড করে। তো আজকে ক্লাবটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সাজিয়েছেন। তো এগুলা সব কিছু হচ্ছে কনের পক্ষ থেকে করা হয়েছে আর কি, অনেক ভালো লাগছিল লাইটিং, এরপর ওনাদের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। তো এদিকে নুসাইবা, দোহা, মিহি ওরা আজকে একসাথে ম্যাচিং করে ড্রেস পরেছে, এরা হচ্ছে তিনজনেই একসাথে, ঈদের আগে থেকে বলেছিল একসাথে ম্যাচিং করে ড্রেস পরবে, তো একসাথে পরা হয়নি। তো এই তো আমরা যেহেতু ঈদে বাড়িতে চলে যাই, তো আজকে ওরা বলেছিল যে ওরা ম্যাচিং করে ড্রেসটা পরবে। এটা হচ্ছে আমার চাচাতো বোনও আছে, তো ওকে সহ একসাথে, ও ম্যাচিং হয়ে গিয়েছে একসাথে 4 জন। তো ওদেরকে একটু ভিডিও নিয়ে নিলাম, মাশাল্লাহ।
আর আমার ফুফাতো বোন আর ওরা দুইজনকে অনেক সুন্দর মানিয়েছে। আমি গায়ে হলুদে একটু দেখিয়ে দিয়েছি। ওদের আগেও গিয়েছিলাম ফুফির বাসায়, তখনও হচ্ছে আমাকে কেক অর্ডার দিয়েছিলেন, গতকালকে গায়ে হলুদের জন্য কেক অর্ডার দিয়েছিলেন। মাশাল্লাহ দুইজনকে এত ভালো মানিয়েছে। আর আমার ফুফাতো বোনের জামাইটা কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক মিশুকও, সবার সাথে খুবই সুন্দর মিশে। আর ও হচ্ছে ব্যাংকে জব করে ঢাকাতেই। অনেক আপুরা জিজ্ঞেস করেন আপু আপনার ফুফাতো বোনের হাজব্যান্ড কী করে, তো ব্যাংকেই জব করে। তো আমার ফুফাতো বোনও মাশাল্লাহ ও হচ্ছে পড়ালেখা শেষ পর্যায়ে, এই আর কি। তো দুজনকেই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর মানিয়েছে। তো আমার ফুফির দুইটা মেয়ে, বড়টা হচ্ছে ভিডিওতে আসে না, কারো বিয়ের অনুষ্ঠানে যায় না। বোনের বিয়ে যেহেতু বোনের বিয়েতে এসেছে, তবে অনেক পর্দা মেনটেন করে মাশাল্লাহ। আমার ফুফাতো বোন আগে কী রকম ছিল, এখন কীরকম হয়েছে, আল্লাহ হচ্ছে সবাইকে হেদায়েত দান করে, কাকে কখন দান করে সেটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো ওর হাজব্যান্ড হচ্ছে কোনো বিয়ের অনুষ্ঠানে যায় না, কোনো মানে মেয়ে সহ দুটা ও ছোটো ছোটো মেয়ে, ওরা কিন্তু অনেক সুন্দর পর্দা করে। তো এদিকে হচ্ছে দুইজন কাপলে স্টেজে উঠে গিয়েছে মাশাল্লাহ, দুইজনেই অনেক বেশি হাসি খুশি ছিল। আপনারাও সবাই দোয়া করবেন যাতে ওনাদের দাম্পত্য জীবনটা অনেক বেশি সুখের হয়। তো এই তো আমরা হচ্ছে 4 বোন এরপর ভাবি মিলে একসাথে পিকচার উঠিয়ে নিয়েছি। আমরা বেশিক্ষণ ছিলাম না, এতই বেশি ভিড় ছিল, যেহেতু সাতকানিয়া বরের বাড়িও সাতকানিয়াতে, কনের বাড়িও সাতকানিয়াতে, ওখান থেকে মানুষজন এসেছে, আত্মীয় স্বজন সবাই একসাথে আসার কারণে অনেক বেশি ভিড় ছিল। তো আমরা কোনোরকম রাতের খাবারটা খেয়েছি। খাওয়ার পর বেশিক্ষণ ছিলাম না, অল্প কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসলাম, যেহেতু আমাদের বাসা কাছে, বেশি দূরে না। তো এই তো মেরিন, নরিন, আম্মু, এরপর নরিনের ফ্যামিলি সবাই আমরা রাতের খাবার খেয়ে অল্প কিছুক্ষণ ছিলাম, বেশিক্ষণ ছিলাম না, প্রচুর গরম ছিল। এখনও কিন্তু বিয়ের কোনো অনুষ্ঠানই শুরু হয় নাই, বর কনে এখনও খাবারও খাই নাই, কনেকে নিয়ে যায় নাই। তো ফার্স্টে বাচ্চারা সবাই খেয়ে নিয়েছে, লাস্টে আমরা বসেছি, চাচিরও বসেছে, সাতকানিয়া থেকে আমার চাচিরও এসেছে, সবাই একসাথে আমরা খাবার খেতে বসেছি। আর খাবার মাশাল্লাহ সব কিছু আইটেমে অনেক মজার হয়েছিল। তবে গরম হওয়ার কারণে দেখা যায় আমি বিয়েবাড়ির খাবার একদমই খেতে পারি না। তো আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা হয়ে মিশে অনেক ভালো লেগেছে। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি, বেশিক্ষণ আর থাকতে পারছি না, প্রচুর গরম আর ভিড় ছিল অনেক বেশি, যেহেতু আত্মীয় স্বজন বেশি ছিল। তো আমরা চিন্তা করলাম বাসায় চলে যাই, যেহেতু বাসা কাছে, বাসায় ফ্রেশ হয়ে ভালো লাগবে আর কি। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আমার ফুফাতো বোনের গায়ে হলুদ বিয়ে দুইটাই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।